এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিএসএর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সময়ের বাণিজ্যে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বিশাল একটা বরাদ্দ আমরা প্রতি বছরই দেখি যে অনেক বড় একটা অঙ্ক এই খাতের জন্য থাকে বরাদ্দ, কিন্তু সেই অর্থটা আসলে পেনশনের অর্থ সাথে একদম যোগ হয়ে যাচ্ছে। কিন্তু সুরক্ষা খাতের নামে যে এত বড় একটা বরাদ্দ দিয়ে সেই খাতটাকে আমরা ভাগ করে দিচ্ছি, এটা কি একটা শুভঙ্করের ফাঁকি নয়? আসলে ফাঁকি বলা হয়তো যাবে না, তার কারণ ইউনিভার্সাল যে ডেফিনেশন আমাদের এই সোশ্যাল প্রোটেকশনের, তার মধ্যে কিন্তু এই যে মানে অবসরকালীন যে সমস্ত ভাতা বা সহায়তা সেটাও কিন্তু পড়ে। কিন্তু ব্রডলি আমাদের আসলে মূল অবজেক্টিভ হলো যে একেবারে সমাজের সবচেয়ে দরিদ্র, ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন, তো তাদের জন্য যে কর্মসূচিগুলো নেওয়া হবে সেগুলোই আসলে মূল সামাজিক সুরক্ষা। তো এখন এইটার মধ্যে যেটা দেখা যায় যে 27% যদি আমরা বাদ দিই যে পেনশনের টাকা, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 73% মাত্র থাকে। আবার এর মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে। এর মধ্যে সরাসরি ভাতা যেটা দুস্থ মানুষদের জন্য, সেটা একটা অংশ, মাইক্রো ক্রেডিট রয়েছে এখানে। তারপরে ওয়ার্কফেয়ার প্রোগ্রাম আছে, মানে এই যে বিভিন্ন রকমের ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, তো ওগুলো আছে। এর পাশাপাশি কিন্তু কিছু মানে অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম আছে, মানে যেটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে বিভিন্ন বিষয় নিয়ে। আর এটা ছাড়া এডিপির কিছু প্রোগ্রাম আছে, মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও বেশ কিছু হয়তো দেখা যায় যে অবকাঠামো তৈরি হয়। তো এই সব মিলিয়ে হচ্ছে আমাদের আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তো এই 6 ভাগের যদি হয়, তাহলে সেক্ষেত্রে সরাসরি যে ভাতাগুলো আছে বা খাদ্য সহায়তা যেগুলো আছে, কম দামে যে মাঝে মাঝে ট্রাক সেল দেখি, তারপর খাদ্য বান্ধব কর্মসূচি আছে, তো সেইগুলো হচ্ছে আমাদের একটা মিশ্র ধরনের এক ধরনের সামাজিক নিরাপত্তা। এবং এটার দেখা যায় যে অনেক বড় উপভোগী আছেন। সব মিলিয়ে দেখা যায় যে প্রায় বাংলাদেশের মানুষের অর্ধেকই কোনো না কোনোভাবে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী। আচ্ছা, আমরা দেখছিলাম যে খুবই সামান্য একটা অর্থ আসলে সামাজিক সুরক্ষা খাতে দেয়া হচ্ছে। এই যে বর্তমানে ঊর্ধ্বগতির যে একটা বাজার ব্যবস্থা আমরা দেখি, দ্রব্যমূল্যের যে দাম, সেই অনুযায়ী এই অর্থটা কি আপনার কাছে উপযুক্ত মনে হয়? না, যে পরিমাণে ভাতা দেওয়া হয়, মানে সরাসরি যেটা ট্রান্সফার, তো সেই পরিমাণটা আসলে যেমন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং একই সঙ্গে আবার এটাও দেখতে হবে যে সরকার কিন্তু তার সমস্ত ব্যবহার হয়তো নিজে বহন করতে পারবে না। তো আমাদের তো একটা বাজেটের সীমাবদ্ধতা আছে। তবে সবচেয়ে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে এই যে ভাতা দেওয়ার ক্ষেত্রে যে উপকারভোগী নির্বাচন, ওটার মধ্যে কিন্তু বড় রকমের ত্রুটি আছে। এবং এটার কারণে দেখা যায় যে প্রায় অর্ধেকের মতো মানুষই দেখা যাচ্ছে ত্রুটিপূর্ণভাবে নির্বাচিত, এবং তারা হয়তো যোগ্য নন, কিন্তু তাদেরকে নির্বাচিত করা হচ্ছে বিভিন্ন রকমের হয়তো যে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে। বিশেষ করে যে নির্বাচিত যারা জনপ্রতিনিধি, তারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন। তো এইটা সবচেয়ে বড় সমস্যা। সরকারের এমনিতেই বাজেটের সংকট আছে, তার মধ্যে যদি এরকম করে অর্থের অপচয় হয়, তাহলে কিন্তু সেটা আর কোনো ভালো বাস্তবায়ন হয় না, এবং প্রকৃত উপকারভোগী যাদের হওয়ার কথা, তারা না হলে আসলে ইম্প্যাক্টটা পড়ে না সেভাবে। আপনি বলছিলেন যে জনপ্রতিনিধিদের কথা, আমি নিজস্ব একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। আমার যে এলাকা, সেখানে আমি অনেককেই দেখছি বয়স্ক ভাতা তারা পান, কিন্তু এই যে বয়স্ক ভাতাটা তাদের হাত পর্যন্ত আসতে আসতে না কয়েকজনকে এই টাকার ভাগ দিতে হচ্ছে। যেমনটা তারা আমাকে এসে বলছিল যে এই টাকাটা আমাকে পেতে হলে একজনকে 100 টাকা দিতে হচ্ছে, আরেকজনকে 50 টাকা দিতে হচ্ছে। এই যে দুর্নীতির মাধ্যমে তার কাছে টাকাটা আসা, এইটা কি বন্ধ করার কোনো ব্যবস্থা সরকার নেবে? হ্যাঁ, এটার জন্য আসলে ডিরেক্ট ট্রান্সফার, যেটা আসলে যে মোবাইল ট্রান্সফার যেটা, তো ওইটা একটা পদ্ধতি। যে অনেক সময় যেটা দেখা যেত, তার টাকা চলে যেত না তার অ্যাকাউন্টে বা তার হাতে, তো ওইটা বন্ধ হয়েছে। কিন্তু এই ঘুষ দিয়ে কার্ড নেওয়া, তো এই জায়গাতে মূল সমস্যা। এবং ওই জায়গাটাতে আসলে আরও বেশি করে মনিটরিংয়ের ব্যবস্থা যদি করা যায়, বা কোথাও কোনো রকমের অভিযোগ যদি থাকে, তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা যদি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এটা বন্ধ হবে। এখন শাস্তির ব্যবস্থা নেই বলেই কিন্তু আসলে এই জায়গাতে অর্থের অপচয় হচ্ছে। এখানে যে শুধু অর্থের অপচয় হচ্ছে তা না, এখানে আরও একটা বড় দুর্নীতির কথা যদি আমি আপনাকে বলি, যে অনেক আমরা যেটাকে বলবো যে যারা সত্যিকারের সুবিধাভোগী যারা রয়েছেন, তাদের চাইতেও অনেক ধরনের মানুষ যারা তাদের তালিকা কিন্তু এর মধ্যে রয়ে যাচ্ছে। নিজেরা অনেক ভালো অবস্থানে থেকেও এই তালিকায় নিজেদের নাম ঢুকিয়ে দিচ্ছেন দুর্নীতির মাধ্যমে। এইটা কি সরকার দেখবে কিনা? হ্যাঁ, এই জায়গাতে আমরা বলছি যে একটা সেন্ট্রাল ডেটাবেস দরকার, এবং এই কেন্দ্রীয়ভাবে যদি তথ্য ভাণ্ডার থাকে, বিশেষ করে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারা সারা দেশব্যাপী যদি এরকম জরিপ করে, বা এই যে আমাদের তো আদমশুমারি একটা আছে, মানে জনশুমারি যেটি, সেটার তথ্য ব্যবহার করা যেতে পারে, যে তার আর্থসামাজিক অবস্থা কেমন, ওইখান থেকে তথ্য নিয়েই আমি মনে করি যে একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করে, এবং সেই অনুযায়ী যদি উপকারভোগী নির্বাচন করা হয়, তাহলে অনেকটাই এই যে অর্থ অপচয়ের ঝুঁকি কমে যাবে। এবং প্রকৃত অর্থে যে উপকারভোগী হওয়ার কথা তিনি যদি পান, তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি, যে দারিদ্র্য বিমোচন, এই ঝুঁকির ভেতর থেকে মানুষদেরকে বের করে নিয়ে আসা এবং জীবনমান উন্নয়ন। তো এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য রেখে যদি এই ডেটাবেস ব্যবহার করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে উপকারভোগী নির্বাচনে যে এই যে বর্তমান দুর্নীতি রয়েছে, অপচয় হয় অর্থের, তো সেটা বন্ধ করা যাবে।
খুব ছোট করে জানতে চাই এই বছরের আসলে মূল লক্ষ্যটা কি হবে? সুবিধাভোগী যারা আছেন এই তালিকায় তাদেরকে বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করা, নাকি বরাদ্দ বাড়ানো আরো সুবিধার ক্ষেত্রে? হ্যাঁ, আসলে কয়েকটা কাজ হবে এবার। সেটা হচ্ছে যে একদিকে যে উপকারভোগী এর সংখ্যা বাড়ানো হবে, ভাতার পরিমাণ বাড়ানো হবে। আর এটি ছাড়াও পরবর্তীতে একটা সংস্কার হচ্ছে, সেটা হলো যে এই মুহূর্তে 140টা যে প্রোগ্রাম রয়েছে, তো সেখান থেকে 100টার নিচে নামিয়ে নিয়ে আসা হবে। আর 38টা একেবারে কোর্স সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম, তো সেটাকে একেবারে দরিদ্র বান্ধব করা হবে। তো এই ধরনের সংস্কার হবে এবং এর পাশাপাশি অর্থের পরিমাণ হয়তো কিছুটা বাড়বে কিছু কিছু জায়গাতে, তবে তারপরেও যে পরিমাণ মূল্যস্ফীতি হচ্ছে তার সাথে তো যদি কিছুটা সঙ্গতিপূর্ণ করা যেত, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট করতে পারতো পুরো সোসাইটিতে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সামাজিক সুরক্ষা খাত নিয়ে আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।